শুরুর দৃশ্যে দেখা যায় মাইলো স্ট্যানফিল্ড নামে এক ব্যক্তি যিনি অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার ASD-তে ভুগছেন। তাকে নিউ জার্সির একটি রাস্তায় দাঁড়িয়ে কাছাকাছি একটি ফুলের দোকানের ভেতরে থাকা এক নারীর ওপর নজর রাখতে দেখা যায়। একই সঙ্গে সে তার চারপাশে ঘটে চলা ঘটনাগুলোর সময় নির্ণয় করে কিছু জটিল গণনা করতেও ব্যস্ত থাকে। মাইলো লক্ষ্য করে একটি যাত্রীবাহী বাসের এগিয়ে আসা, রাস্তার একটি গর্ত, পথহোল, একজন স্ট্রিট আর্টিস্ট এবং দ্রুতগতিতে ছুটে চলা এক সাইকেল আরোহীকে। এসব পর্যবেক্ষণের পর সে রাস্তা পার হয় এবং কৌশলে একটি কলম গর্তের পাশের একটি ডাকবাক্সের ওপরে রেখে দেয়। কিছুক্ষণের মধ্যেই তার পরিকল্পিত চেইন রিঅ্যাকশন শুরু হয়। একটি ট্যাক্সি গর্তের ওপর দিয়ে গেলে সেখানে জমে থাকা পানি ছিটকে কলমের ওপর পড়ে, ফলে কলমটি নিচে পড়ে যায়। এতে স্ট্রিট আর্টিস্টের দৃষ্টি আকৃষ্ট হয় এবং সে কলমটি তুলতে এগিয়ে আসে। ঠিক সেই মুহূর্তে দ্রুতগতির সাইকেল আরোহী তার সঙ্গে ধাক্কা খায়, যার ফলে সে ডাকবাক্সে আছড়ে পড়ে এবং ফলের দোকানের ওপর গিয়ে পড়ে। কাছাকাছি এলাকায় বিশৃঙ্খলা শুরু হয়, যা বাসচালক সহ সবার দৃষ্টি অন্যদিকে সরিয়ে দেয়। এর ফলশ্রুতি বাসচালক ট্রাফিক লাইট লাল হয়ে যাওয়া লক্ষ্য করে না এবং রাস্তা পার হওয়া সেই একই নারীকে ধাক্কা দেয়, ঘটনাস্থলেই যার মৃত্যু হয়। আর মানুষ বলে গণিত নাকি বিপজ্জনক নয়। মাইলো তার পরিকল্পনা সফল হয়েছে নিশ্চিত হয়ে ঘটনাস্থল ছেড়ে চলে যায়। এরপর দৃশ্য কেটে যায় FBI স্পেশাল এজেন্ট অলিভিয়া ডানহামের কাছে। তিনি হোমল্যান্ড সিকিউরিটির ফ্রিঞ্জ ডিভিশনে কাজ করেন, যা অতিপ্রাকৃত ঘটনার তদন্তে বিশেষজ্ঞ। মাথায় গুরুতর আঘাত পাওয়ার কারণে দীর্ঘ বিরতির পর অলিভিয়া আবার কাজে ফিরছেন। ফ্রিঞ্জ সদর দপ্তরে ঢুকতেই তিনি তার সহকর্মী অফিসার চার্লির সঙ্গে দেখা করেন, যিনি টিমের সুপারভাইজার। এদিকে সংস্থার প্রধান ওয়াল্টারনেট বিশপ ল্যাব অ্যাসিস্ট্যান্ট ফিলিপ ব্রয়েলসের সঙ্গে অলিভিয়ার ফিরে আসা নিয়ে কথা বলছেন। ফিলিপ বলেন, অলিভিয়া আসলে একজন ডপলগ্যাঞ্জার, যার নাম ফক্স অলিভিয়া, এবং তিনি উদ্বেগ প্রকাশ করেন একজন ভুয়া মানুষকে টিমে একীভূত করা ঠিক হবে কিনা। এখানেই প্রকাশ পায় যে অফিসের ভেতরে থাকা অলিভিয়া আসল অলিভিয়া নন। তিনি আসলে একজন প্রতারক, যাকে আসল অলিভিয়ার জায়গা পূরণের জন্য আনা হয়েছে। ওয়াল্টারনেট তখন ব্যাখ্যা করেন কেন তিনি এই মহাবিশ্বে ফক্স অলিভিয়াকে রেখে আসল অলিভিয়ার স্মৃতি তার মধ্যে প্রতিস্থাপন করেছেন। তিনি দাবি করেন অলিভিয়াই একমাত্র ব্যক্তি যিনি কোনো ক্ষতি ছাড়াই এক মহাবিশ্ব থেকে অন্য মহাবিশ্বে যাতায়াত করতে পারেন। কিভাবে সে এটা পারে তা জানার জন্যই ওয়াল্টারনেট চান, এবং এজন্য তিনি বলেন তাকে বিশ্বাস করাতে হবে যে সে এই মহাবিশ্বেরই অংশ। ফিলিপ প্রশ্ন করেন, যদি তার নতুন পরিচয় টিকে না থাকে তাহলে কি হবে? উত্তরে প্রধান বলেন, তখন সে আর প্রয়োজনীয় থাকবে না। এরপর চার্লি টিমকে সাম্প্রতিক এক বাস দুর্ঘটনা সম্পর্কে ব্রিফ করেন, যা নাকি এই সপ্তাহে 2 বার ঘটেছে এবং প্রতিবারই ভিকটিম মারা গেছে। প্রতিটি ক্ষেত্রেই তিনি তার দলকে ঘটনাস্থল তদন্তে যাওয়ার আগে সতর্ক থাকতে বলেন। অল্প সময়ের মধ্যেই FBI টিম দুর্ঘটনাস্থলে পৌঁছায় সূত্র ও প্রমাণ খুঁজতে আলাদা হয়ে যায়। তদন্তের নেতৃত্ব দেন আরেক FBI এজেন্ট লিঙ্ক লি, যার মুখ দগদগে পোড়া দাগে বিকৃত। চার্লি মৃতদেহ পরীক্ষা করে তার আঙুলের ছাপ ব্যবহার করে বিস্তারিত তথ্য বের করেন এবং জানতে পারেন নিহত নারীর নাম জুলিয়ান ফস্টার। মিনওয়াইল অলিভিয়া বাস চালককে জিজ্ঞাসাবাদ করেন, যিনি ঘটনায় ভীষণভাবে বিচলিত, কারণ তিনি জীবনে কখনো পাখি বা পশুকেও ধাক্কা দেননি। একই সময়ে এজেন্ট লি পরিবেশগত কোনো কারণ আছে কিনা পরীক্ষা করেন, কিন্তু কিছুই পান না। তবে ঘটনাস্থলে একটি বল পয়েন্ট কলম খুঁজে পান। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলার পর অলিভিয়া এজেন্ট লি কাছে গিয়ে জানান যে স্থানীয় শিল্পীটি কলম তুলতে নিচু হওয়ার সময় সাইকেল আরোহীর সঙ্গে ধাক্কা খেয়ে ফলের দোকানে পড়ে যায়। এটা শুনে এজেন্ট লি ধারণা করেন যে কলমটি মূল উপাদান, যা একের পর এক প্রতিক্রিয়া সৃষ্টি করে শেষ পর্যন্ত ওই নারীর মৃত্যুর কারণ হয়েছে। পরদিন ফ্রিঞ্জ সদর দপ্তরে এজেন্ট লি ও চার্লি আগের 2 দিনের বাস দুর্ঘটনার মধ্যে কোনো যোগসূত্র খুঁজতে থাকেন। প্রথম দুর্ঘটনার ছবিতেও এজেন্ট লি একই বল পয়েন্ট কলম দেখতে পান, যা তাকে আরও নিশ্চিত করে যে কেউ ইচ্ছাকৃতভাবে এই ঘটনাগুলো সাজিয়েছে। এরপর তারা ফ্রেঞ্চ সংস্থার একজন গণিতবিদ অ্যাস্ট্রিডের সঙ্গে কথা বলতে যান এবং পুরো ঘটনাটি তাকে জানান। কিন্তু তিনি দাবি করেন কোনো মানুষই এমন চেইন রিঅ্যাকশন ঘটিয়ে নিজের পক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে না। তাদের তর্কের মাঝখানেই আবারও একই ধরনের আরেকটি বাস দুর্ঘটনা ঘটে, যা অ্যাস্ট্রিডকে হতবাক করে দেয়। 2 আর 2 মানে বাসের ধাক্কা। FBI এজেন্টরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় এবং দেখতে পায় যে এবার ভিকটিমরা এখনও জীবিত। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ চলে তারা জানতে পারে হঠাৎ একটি কুকুর রাস্তা পার হওয়ায় বাসটি নিয়ন্ত্রণ হারায়। ঠিক তখনই অলিভিয়া মাটিতে গড়াতে থাকা একই ধরনের একটি বল পয়েন্ট কলম দেখতে পান এবং বুঝতে পারেন যে চেইন রিঅ্যাকশন এখানেই শেষ হয়নি। চারপাশে তাকিয়ে তিনি ওপরের একটি সেতু থেকে নিচে তাকিয়ে থাকা সন্দেহজনক মাইলোকেও দেখতে পান। কয়েক মুহূর্ত পর ইয়ারবাড পরা এক ব্যক্তির রাস্তা পার হতে এগিয়ে আসে এবং সামনে আসা একটি অ্যাম্বুলেন্সের ধাক্কায় পড়ে যায়।
মনে হয় প্যারামেডিককে তার কোটা পূরণ করতেই হতো। নিজের সন্দেহ নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে অলিভিয়া টিমকে সতর্ক করেন এবং মাইলোর দিকে দৌড়ান। পরিস্থিতি বুঝে মাইলো সঙ্গে সঙ্গে আরেকটি ঘটনাক্রম হিসাব করে সেতু থেকে একটি সাইকেল নিচে ছুড়ে দেয়। এতে একটি বাস দিক পরিবর্তন করে ঠিক সেতুর নিচ দিয়ে চলে যায়। অলিভিয়া তাকে বন্দুক তাক করে আত্মসমর্পণ করতে বলেন, কিন্তু মাইলো সেতু থেকে লাফিয়ে বাসের ছাদে নেমে পালিয়ে যায়। মাইলো যেন বাসের ফিসফিসানিকারী। এই ঘটনার পর মাইলো বাড়ি ফিরে তার বোন ম্যাডেলিনকে দেখতে পায়, যিনি তার জন্য উদ্বিগ্ন। তিনি বলেন হাসপাতাল থেকে বারবার ফোন আসছে, কিন্তু মাইলো তা উপেক্ষা করে। এরপর ম্যাডেলিন তাকে আত্মসমর্পণ করতে বোঝানোর চেষ্টা করেন এবং বলেন যে সে অনেক দূর এগিয়ে গেছে, কিন্তু মাইলো আগেই তার কথা অনুমান করে তার বাক্য শেষ করে দেয়, কার্যত তাকে চুপ করিয়ে দেয়। কিছুক্ষণ পর ম্যাডেলিন তাকে একটি ছোট প্লাস্টিকের ঘোড়ার খেলনা দেখান, যা তাদের মায়ের স্মৃতিচিহ্ন। এতে মাইলো অস্বস্তি বোধ করে এবং বলে এটি অপ্রাসঙ্গিক, তারপর সেখান থেকে সরে যায়। অন্যদিকে এজেন্ট লি তার নিয়মিত ত্বক পরীক্ষা করাতে হাসপাতালে যান বার্ন চেম্বারে ঢোকার আগে। তিনি অলিভিয়াকে 3 জন ভিকটিমের মধ্যে মিল খুঁজে বের করতে বলেন। তার কথা মেনে অলিভিয়া আবার সদর দপ্তরে ফিরে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলতে শুরু করেন। কিছু অনুসন্ধানের পর তিনি আবিষ্কার করেন যে 3 জন ভিকটিমেরই একটি মেডিকেল সেন্টারের সঙ্গে সম্পর্ক রয়েছে, সরাসরি বা পরোক্ষভাবে। তিনি এই তথ্য চার্লির সঙ্গে শেয়ার করেন এবং দুজনই সঙ্গে সঙ্গে ওই মেডিকেল সেন্টারের দিকে রওনা দেন। সেখানে পৌঁছে অলিভিয়া লক্ষ্য করেন কিছু রোগী ডিজিটাল ডিভাইস ব্যবহার করতে অক্ষম হওয়ায় একই ধরনের বল পয়েন্ট প্যাড ব্যবহার করছে। আইপ্যাড তাদের চোখে চাপ সৃষ্টি করে। পরে তারা প্রধান চিকিৎসক ডক্টর লেভিনের সঙ্গে দেখা করেন, যিনি 3 জন ভিকটিমকেই চিনতেন। ভিকটিমদের সম্পর্কে কিছু তথ্য দেওয়ার পর ডক্টর লেভিন ব্যাখ্যা করেন যে তারা মানসিকভাবে প্রতিবন্ধী রোগীদের বুদ্ধিমত্তা বাড়ানোর জন্য পরীক্ষামূলক চিকিৎসা দিচ্ছিলেন। তারা তাদের রোগীদের ভিডিও ফুটেজও দেখান, যেখানে অলিভিয়া মাইলোকেও দেখতে পান। তার সম্পর্কে জিজ্ঞাসা করলে ডক্টর লেভিন জানান মাইলো তাদেরই একজন রোগী ছিল, যে একই ড্রাগ ট্রায়ালের মধ্য দিয়ে গিয়েছিল এবং যার আইকিউ অস্বাভাবিকভাবে বেড়ে যায়। তিনি আরও বলেন মাইলোর বোনের তত্ত্বাবধানে তাকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছিল এবং পরীক্ষার প্রভাব উল্টে দিতে তাকে আবার ফেরত আসার কথা ছিল, কিন্তু এখন সে ফোন ধরছে না এবং যারা তাকে নিয়ন্ত্রণ করতে চায় সবাইকে সে হত্যা করছে। মাইলোর বোনের কথা জানার পর এফবিআই এজেন্টরা তার সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেয়, কিন্তু তারা জানে না যে মাইলো অলিভিয়ার ওপর কড়া নজর রাখছে, তার প্রতিটি চলাফেরার ধরন লক্ষ্য করছে এবং তার পরবর্তী পদক্ষেপ আগেই হিসাব করে নিচ্ছে। পরে চার্লি ও অলিভিয়া মাইলোর বাড়িতে পৌঁছায়, যেখানে তাদের স্বাগত জানান ম্যাডেলিন। তারা মাইলোর অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি দাবি করেন যে তিনি কিছুই জানেন না, অনুভব করে যে সে কিছু একটা লুকাচ্ছে। এজেন্টরা তাকে মাইলোর করা অপরাধগুলোর কথা জানায় এবং বোঝায় যে তাকে মুক্তভাবে ঘুরে বেড়াতে দেওয়া কতটা বিপজ্জনক। এদিকে চার্লি মাইলোর ঘর তল্লাশি করতে যায়। অলিভিয়া তার মৃত বোনের কথা শেয়ার করে, জানায় কিভাবে তারা একে অপরের যত্ন নিত। এতে ম্যাডেলিন কিছুটা স্বস্তি পায় এবং তার ভাই সম্পর্কে আরও তথ্য দিতে রাজি হয়। সে ব্যাখ্যা করে যে মাইলো অতি সূক্ষ্মতম বিবরণ পর্যন্ত বহু ঘটনার পরিণতি আগেই অনুমান করতে পারে এবং শুধু খেলনা ঘোড়াটি দেখালেই সে মাইলোর মনোযোগ ভেঙে দিতে পারে। যখনই সে বুলজাইটি দেখে সে উত্তেজিত হয়ে পড়ে। শেষ পর্যন্ত অলিভিয়া তাকে রাজি করাতে সক্ষম হয়, তার জানা সবকিছু বলতে অনুরোধ করে এবং জোর দিয়ে বলে যে তারা শুধু সাধারণ মানুষের নিরাপত্তা নয়, মাইলোর নিরাপত্তা নিয়েও চিন্তিত। এরপর ম্যাডেলিন তাকে একটি নোট দেয়, যেখানে মাইলো বর্তমানে যে হোটেলে আছে তার অবস্থান লেখা থাকে। এরপর অলিভিয়া ও চার্লি অ্যাস্ট্রিডের সঙ্গে বসে মাইলোকে ধরার পরিকল্পনা নিয়ে আলোচনা করে, কিন্তু শিগগিরই তারা বুঝতে পারে যে কোনো পরিকল্পনাই ব্যর্থ হবে, কারণ মাইলো তাদের প্রতিটি পদক্ষেপ আগেই অনুমান করতে পারে। ফলে তারা কোনো ব্যাকআপ ছাড়াই সরাসরি হোটেলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এটা কিভাবে কাজে দেবে আমি জানি না, তবে তারা নিশ্চয়ই ভালোই জানে। এদিকে মাইলোকে তার হোটেল কক্ষে জানালার নিচে তাকিয়ে থাকতে দেখা যায়, যেখানে সে পরবর্তী কয়েক মিনিটে কি ঘটতে পারে তার নানা দৃশ্য কল্পনা করছে। তার ক্ষমতা ব্যবহার করে সে অনুমান করে যে অলিভিয়া ও চার্লি খুব শিগগিরই সেখানে পৌঁছবে এবং তাকে ধাওয়া করবে। সে আরও হিসাব করে যে একটি নির্মাণ স্থলের চিহ্নিত এলাকায় অলিভিয়াকে টেনে নিয়ে গিয়ে, যেখানে বাতাস অত্যন্ত পাতলা, সিমেন্টের ইটের ভারী বোঝা ফেলে দিয়ে তাকে হত্যা করতে পারবে, ঠিক যেমনটা সে আগেই অনুমান করেছিল। 2 এফবিআই এজেন্ট হোটেলে পৌঁছে রাস্তায় মাইলোকে তাদের জন্য অপেক্ষা করতে দেখে। এরপর সে নির্মাণ স্থলের দিকে দৌড় দেয় এবং এজেন্টরা তার পিছু নেয়। পাতলা বাতাসের এলাকার সতর্ক সংকেত সম্পর্কে অজ্ঞত থাকা অলিভিয়া রেসপিরেটর পরার জন্য না থেমে সোজা সেই এলাকায় ঢুকে পড়ে। এতে আসলে মাইলোর হিসাব ভুল হয়ে যায়। সে ভাবেনি অলিভিয়া এতটা বোকামি করবে।
এর পাশাপাশি সে একটি সিমেন্টের ইটের স্তূপও এড়িয়ে যায়, যেটা মাইলো ভেবেছিল তাকে পিষে ফেলবে। নিজের হিসাব ভুল হতে দেখে খলনায়ক হতবাক হয়ে যায় এবং শেষ পর্যন্ত এই সময়টাতেই অলিভিয়ার হাতে ধরা পড়ে। অক্সিজেনের মাত্রা কম থাকায় অলিভিয়া প্রায় শ্বাসরোধে মারা যাচ্ছিল, কিন্তু ভাগ্যক্রমে ঠিক সময়ে চার্লি পৌঁছে যায় এবং তাকে শ্বাস-প্রশ্বাসের যন্ত্র দিয়ে সাহায্য করে। ঘটনার পর চার্লি অলিভিয়াকে জিজ্ঞেস করে কেন সে রেসপিরেটর পরার জন্য থামেনি। উত্তরে সে বলে যে সে সতর্ক সংকেতটি চিনতে পারেনি। পরে অলিভিয়া ম্যাডেলিনকে হাসপাতালে নিয়ে যায়, যেখানে মাইলোকে একটি সুপার কম্পিউটারের সঙ্গে যোগাযোগ করতে দেখা যায়। ডাক্তারের মতে আইকিউ বাড়ানোর ওষুধটি মাইলোর মস্তিষ্কে অনেক দিন ধরে থাকায় তারা আর এর প্রভাব উল্টে দিতে পারছে না। এখন তার মন এতটাই উন্নত হয়ে গেছে যে শুধু যন্ত্রই তার চিন্তা বুঝতে পারে। এই খবরে দুঃখিত হয়ে ম্যাডেলিন ঘরের ভেতরে যায় এবং তার ভাইয়ের সামনে খেলনা ঘোড়াটি রেখে আসে। সেই সন্ধ্যায় অলিভিয়া তার বাড়িতে থাকাকালীন অন্য একটি মহাবিশ্বের তার প্রেমিক পিটারের একটি দর্শন অনুভব করে। সে তাকে বলে যে অলিভিয়া এই মহাবিশ্বের নয়। নিজের কথার প্রমাণ হিসাবে সে মনে করিয়ে দেয় যে এই মহাবিশ্ব সম্পর্কে অলিভিয়ার অজ্ঞতাই আগের ঘটনায় তার জীবন বাঁচিয়েছিল। তার মতে যদি সে সতর্ক সংকেতগুলো চিনতে পারত এবং সেখানে থেমে যেত তাহলে সে মারা যেত। পিটার তাকে তার সব স্মৃতি মনে করার চেষ্টা করতে উৎসাহ দেয় এবং অদৃশ্য হওয়ার আগে তাকে চুমো দেয়। এ ধরনের আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন চালু করুন এবং চ্যানেলকে সহায়তা করতে একটি লাইক দিন। দেখার জন্য আপনাকে ধন্যবাদ।